রহমান রাহিম। ফৌজদারি কার্যবিধি আইন 1898 সালের 5 নং আইন। এটা হচ্ছে পদ্ধতিগত আইন। এর অধ্যায় আছে 46টে। এর ধারা আছে 1 থেকে 565। আমরা 90 থেকে 100টা ধারা হয়তো পড়তে পারি। এখন আসেন প্রথমে সংজ্ঞা। আমি যে ধারাগুলো ব্যাখ্যামূলক আলোচনা করছি এর শিরোনাম বাকি সময় সূচিগুলো বলবো আপনাদের সহজ করার জন্য। আর সামনে ব্যাখ্যা বলো সূচির ভিতর কি সংজ্ঞা, চারির সংজ্ঞা। প্রথম হচ্ছে আপনি পারবেন অ্যাডভোকেট। অ্যাডভোকেট সম্পর্কে আপনার সম্মুখ ধারণা থাকা লাগবে। তারপরে খতে বলছে জামিনযোগ্য অপরাধ, জামিনের অযোগ্য অপরাধ। এখানে দুটো সংজ্ঞা আছে, জামিনযোগ্য অপরাধ, জামিনের অযোগ্য অপরাধ। গতে হচ্ছে অভিযোগ, গতে হচ্ছে অভিযোগ। চতে হচ্ছে আমলযোগ্য অপরাধ, আমলযোগ্য অপরাধ, আমলযোগ্য মামলা, ধর্তব্য অপরাধ, ধর্তব্য মামলা। তারপরে আছে বর্গীয় জাতে নালিশ, বর্গীয় জাতে নালিশ। টতে আছে ইনকোয়ারি, অনুসন্ধান। টতে আছে ইনকোয়ারি, অনুসন্ধান। ঠতে আছে তদন্ত, ঠতে আছে তদন্ত। ঢাকার ডতে আছে আমলযোগ্য, আমলের অযোগ্য অপরাধ, আমলের অযোগ্য মামলা। অধর্তব্য অপরাধ, অধর্তব্য মামলা। মধ্যাহ্ন হচ্ছে অপরাধ, মধ্যাহ্নত হচ্ছে অপরাধ। ততে হচ্ছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ততে হচ্ছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। ফৌজদারি কার্যবিধি আইনের 6 ধারা, 6 ধারা হচ্ছে আদালতের শ্রেণীবিভাগ, 6 ধারা হচ্ছে আদালতের শ্রেণীবিভাগ। 7 ধারা, 10 ধারা, 10 ধারা হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট, 10 ধারা নির্বাহী ম্যাজিস্ট্রেট, 10 ধারা নির্বাহী ম্যাজিস্ট্রেট। 11 ধারা বিচারিক ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বিচারিক ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। 12 ধারা স্পেশাল ম্যাজিস্ট্রেট, স্পেশাল ম্যাজিস্ট্রেট। 12 ধারা স্পেশাল ম্যাজিস্ট্রেট। 42 ধারা জনসাধারণ যখন ম্যাজিস্ট্রেট ও পুলিশকে সাহায্য করতে বাধ্য, জনসাধারণ যখন ম্যাজিস্ট্রেট এবং পুলিশকে সাহায্য করতে বাধ্য। 45 ধারা জনসাধারণ কতিপয় অপরাধ সম্পর্কে সংবাদ দেবেন, জনসাধারণ কতিপয় অপরাধ সম্পর্কে সংবাদ দেবেন। ম্যাজিস্ট্রেট এবং পুলিশ অফিসারকে সংবাদ দেবেন, যাকে আগে পাবেন তাকেই দেবেন। এরপর আসতেছে 46 ধারা গ্রেপ্তার। 46 হচ্ছে গ্রেপ্তারের পদ্ধতি, গ্রেপ্তারের বাধাদান, গ্রেপ্তারের পদ্ধতি। মনে রাখবেন 46 গ্রেপ্তারের পদ্ধতি। 47 যাকে গ্রেপ্তার করবেন তিনি যদি কোনো গৃহে, তাঁবু বা কোনো জাহাজে প্রবেশ করে ওই স্থানের ভারপ্রাপ্ত ব্যক্তির অনুমতি নিয়ে তার গৃহে, তাঁবু বা জাহাজে প্রবেশ করবেন। ভারপ্রাপ্ত ব্যক্তি, কেয়ারটেকার বা দখলদার এরকম ব্যক্তির অনুমতি নিয়ে গ্রেপ্তার করবেন এবং তিনি অনুমতি দেবেন। 48 47 যদি ওই ব্যক্তি অনুমতি না দেয় তাহলে দরজা জানালা ভেঙে 48 দ্বারায় গৃহের মধ্যে প্রবেশ করবেন। 49 গৃহের দরজা জানালা যদি বাহির থেকে আটকে দেয়, গৃহের দরজা জানালা যদি বাহির থেকে আটকা দেয় তাহলে পুনরায় ওই দরজা জানালা ভেঙে বাহির হয়ে আসবেন। এ দরজা জানালা ভাঙবেন, অন্য দেওয়াল টাল ভাঙেন না। এরপরে 49 গ্রেপ্তারি ব্যক্তিকে প্রয়োজনের অধিক নিয়ন্ত্রণ আরোপ করা যাবে না। 50 গ্রেপ্তারিকে ব্যক্তিকে প্রয়োজনের অধিক নিয়ন্ত্রণ আরোপ করা যাবে না। 51 দেহ তল্লাশি, 51 দেহ তল্লাশি। 52 মহিলার দেহ তল্লাশি, 52 মহিলার দেহ তল্লাশি। 53 গ্রেপ্তার ব্যক্তিকে আপত্তিকর অস্ত্র শস্ত্র সরায় নিতে হবে, গ্রেপ্তারকারী ব্যক্তির আপত্তিকর অস্ত্র শস্ত্র বা যে জিনিসপাতি আছে ওগুলো সরায় নিতে হবে। 54 দ্বারা বিনা প্রমাণায় গ্রেপ্তার, 54 দ্বারা বিনা প্রমাণায় গ্রেপ্তার। 55 ভবঘুরে অভ্যাসগত ডাকাতি প্রভৃতি ব্যক্তিকে বিনা প্রমাণায় গ্রেপ্তার। ভবঘুরে অভ্যাসগত ডাকাতি বা আগে চোরের বদনাম আছে এমন ব্যক্তির পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনা প্রমাণায় গ্রেপ্তার করবেন। 56 পুলিশ অফিসার যখন অধীনস্থ কর্মকারীকে বিনা প্রমাণায় গ্রেপ্তার করার নির্দেশ দেন, পুলিশ অফিসার যখন তার অধীনস্থকে বিনা প্রমাণায় গ্রেপ্তারের নির্দেশ দেন। 57 নাম ঠিকানা জানাতে অস্বীকৃতি, আমলের অযোগ্য অপরাধীকে বিনা প্রমাণায় গ্রেপ্তার। 57 নাম ঠিকানা জানাতে অস্বীকৃতি অবলিক মনে করে রাখবেন, এইটাই সে আমলের অযোগ্য অপরাধীকেও বিনা প্রমাণায় পুলিশ গ্রেপ্তার করে। 57 58 না 59, 59 হলে বেসরকারি ব্যক্তি কর্তৃক গ্রেপ্তার ও ওয়ার ক্ষেত্রে পদ্ধতি। এটিকে কাল পড়াইছিলাম বেসরকারি ব্যক্তি কর্তৃক গ্রেপ্তার এবং এইরূপ ক্ষেত্রে পদ্ধতি। বেসরকারি লোক কর্তৃক গ্রেপ্তার। 60 দ্বারা গ্রেপ্তার করে ব্যক্তিকে অবিলম্বে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট নিয়ে যাবেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে অবিলম্বে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট নিয়ে যাবেন। 61 গ্রেপ্তারকৃত ব্যক্তিকে 24 ঘন্টার অধিক সময় পুলিশের নিকট রাখা যাবে না, গ্রেপ্তারকারী ব্যক্তিকে 24 ঘন্টার অধিক সময় পুলিশ হেফাজতে রাখা যাবে না। এরপরে আসে কত 66 হলে আসামি পালন করলে তাকে অনুসরণ ও পুনরায় গ্রেপ্তার, আসামি পালন করলে তাকে অনুসরণ ও পুনরায় গ্রেপ্তার। তারপরে 67
66 দ্বারা যদি আসামি পালন করে, যখন আপনি তাকে অনুকরণ করলেন, গ্রেপ্তারের জন্য তার পিছনে ছুটে গেছেন, সেই ব্যক্তি যদি কোনো গৃহে, তাঁবু বা জাহাজে প্রবেশ করে, তাহলে আপনি এই ফৌজদারি কার্যবিধির 47, 48 দ্বারা প্রয়োগ করে গ্রেপ্তারি কার্যকরী করবেন। এতটুকুই। 68 দ্বারা সমনের সংজ্ঞা বা ফরম, 68 দ্বারা সমনের সংজ্ঞা বা ফরম, 69 দ্বারা সমন জারির পদ্ধতি, 69 সমন জারির পদ্ধতি, 70 দ্বারা সমন জারি করার সময় যদি উক্ত সমন জারির উদ্দিষ্ট ব্যক্তিকে খুঁজে পাওয়া না গেলে ওই বাড়ির সাবালক কোনো ব্যক্তির নিকট সমন জারি করতে হবে। 70 দ্বারা সমনের যে ব্যক্তির জন্য সমন জারি করবার গেছেন, ওই ব্যক্তিকে যদি খুঁজে না পারেন, তাহলে ওই বাড়ির কোনো সাবালক ব্যক্তির নিকট সমন জারি করবেন। 71 দ্বারা উপরোক্তভাবে যদি আপনি সমন জারি তাও করতে পারলেন না, কিন্তু ওই ব্যক্তি যার নামে সমন জারি করতে গেছেন, তিনি যে এলাকায় চলাফেরা করেন, বসবাস করেন, ঘোরেন ফেরেন, ওই এলাকার প্রকাশ্য স্থানে লটকায়া সমন জারি করে আসবেন। 72 প্রজাতন্ত্রের কর্মচারীর উপর সমন জারি, প্রজাতন্ত্রের কর্মচারীর উপর সমন জারি, প্রজাতন্ত্রের কর্মচারীর উপর সমন জারি। 73 দ্বারা এখতিয়ারাধীন এলাকার বাইরে সমন জারি, এখতিয়ারাধীন এলাকার বাইরে সমন জারি। এই পর্যন্তই পড়া ছিল। এরপর আসেন 74 দ্বারা। 74 দ্বারা আপনাদের লাগবে না, এগুলো সমন জারির যে প্রমাণ, আদালতে যে কেউ প্রশ্ন করে, তখন আদালতে যে আপনি বিভিন্নভাবে সমন জারি করছেন সেইটা বোঝাবেন। 74 আপনাদের পড়া লাগবে না ইনশাল্লাহ। এখন আসেন 75 গ্রেপ্তারি পরোয়ানা। গ্রেপ্তারি পরোয়ানা কয় প্রকার? 2 প্রকার। গ্রেপ্তারি পরোয়ানা কয় প্রকার? 2 প্রকার। জামিনযোগ্য, জামিনের অযোগ্য, জামিনযোগ্য, জামিনের অযোগ্য। তাহলে 75 দ্বারা কিন্তু জামিনের অযোগ্য, 76 দ্বারা জামিনযোগ্য। এখন আমার কথাগুলো শোনেন, ভালো লিখবেন। গ্রেপ্তারি পরোয়ানার সংজ্ঞা লিখবেন, গ্রেপ্তারি পরোয়ানার সংজ্ঞা লিখবেন, কত সময় বলবৎ থাকে, কত সময় বলবৎ থাকে না, কার্যকারী থাকে না, সেই সম্পর্কে আলোচনা করবো। আসেন, গ্রেপ্তারি পরোয়ানার ফরম লেখা আছে। আমি বলছিলাম আপনারা পঞ্চম তফসিল ফরম সম্পর্কে লেখা আছে, যা কিছু লাগে ফরমে লাগে। আমরা বেশিরভাগ সময় 2 নম্বর তফসিল কিরা কিরা দেখছেন বইটি ফৌজদারিতে, আবারও দেখবেন 2 নম্বর তফসিল আর 5 নম্বর তফসিল পড়বেন না, মানে আপনি চোখ দিয়ে দেখছেন, এই বিষয়ে আপনার একটা সম্যক ধারণা থাক। আজকেও পোস্টে আলোচনা করছি, একজন এবি স্যার পাইছিলাম আর একজনের নায়কের পাইছিলাম। আমার কাজ খালি এসবই করা, ওই কনে কার কত তো আমার করার সময় নেই। তাহলে গ্রেপ্তারি পরোয়ানার ফরম, গ্রেপ্তারি পরোয়ানা কাকে দেবে খেয়াল করেন। আদালত কর্তৃক প্রদত্ত প্রত্যেকটি গ্রেপ্তারি পরোয়ানা লিখিত এবং প্রিজাইডিং অফিসার কর্তৃক অথবা ম্যাজিস্ট্রেট বেঞ্চের ক্ষেত্রে যে কোনো সদস্য কর্তৃক স্বাক্ষরিত এবং সিলমোহর করিতে হবে। তাহলে গ্রেপ্তারি পরোয়ানা কাকে দেয়? সাধারণত আমরা আসামি বলি। কিরকম? আসামির ক্ষেত্রে বেশিরভাগ হয়, যার কারণে আমরা আসামি বলি। কিন্তু এখানে কি আসামির কথা বলছে? মূল বই পড়বেন, মূল বইতে ব্যাপক কিছু জানতে পারবেন। আসেন মূল বই পড়ে দেই, শোনেন, খেয়াল করেন। গ্রেপ্তারি পরোয়ানার ফরম 1 নম্বরে বলছে, এই আইনের সাথে আদালত কর্তৃক প্রদত্ত প্রত্যেকটি গ্রেপ্তারি পরোয়ানা লিখিত এবং প্রিজাইডিং অফিসার কর্তৃক অথবা ম্যাজিস্ট্রেট বেঞ্চের ক্ষেত্রে যে কোনো সদস্য কর্তৃক স্বাক্ষরিত আদালত সিলমোহরকৃত হইতে হবে। তাহলে গ্রেপ্তারি পরোয়ানা কি আমরা আসামির কই না? আপনি খালি সাক্ষী হিসাবে ওইটা পাপন স্যার এইটা ইউটিউবে যায়, কাপড় গাইতে বসেন আর না করেন, ওই ভিডিও মুট আউট করেন, হ্যাঁ, খারাপ দেখায়। কারণ আপনার তো সবাই দেখবে, আপনাকে বলবে যে ক্লাসে খালি গায়ে কেন, আমার তো কাপড় গায়ে, তাহলে ডিউটি করে আসলাম, কাপড় গায়ে দেবেন। তারপরে কি? তাহলে দেখেন এখানে কিন্তু লেখা নেই, কিন্তু আমাদের পড়া গাইডির কিরকম আসামি এইভাবে লেখে, যদি কোনো আসামির নাম ঠিকানা উল্লেখ করে, ধারা উল্লেখ করে, এরকম করে ধারা উল্লেখ থাকে, ওইখানে আসামির ক্ষেত্রে বেশি হয়। কিন্তু আপনি যে 2-3 বার সমন জারি করছে, আপনি আসেন নাই, পরোয়ানায় শুয়ে যায়, আসামির নামও পরোয়ানায় শুয়ে যায়। তাহলে এখন দেখেন বই গাইডে যেমন থাকে ওইভাবে লেখেন, বা আপনি পছন্দ যেভাবে সেইভাবে লিখবেন। গ্রেপ্তারি পরোয়ানা যখন আদালত কি বলছে, আদালত কর্তৃক প্রদত্ত প্রত্যেকটি গ্রেপ্তারি পরোয়ানা লিখিত এবং প্রিজাইডিং অফিসার কর্তৃক এবং তার নাম ঠিকানা অপরাধের ধারা উল্লেখপূর্বক যে পত্র ইস্যু করে বা যে ফর্ম লিপিবদ্ধ করে প্রিজাইডিং অফিসার কর্তৃক স্বাক্ষরিত এবং সিলমোহরকৃত তাকেই গ্রেপ্তারি পরোয়ানা বলে, তাকেই গ্রেপ্তারি পরোয়ানা বলে। তাহলে কি বললেন? আদালত কর্তৃক বা আসামির নাম ঠিকানা উল্লেখ করে, ধারা উল্লেখ করে যে পত্র আদালত কর্তৃক প্রিজাইডিং অফিসার স্বাক্ষরিত সিলমোহরকৃত যে পত্র ইস্যু করে তাকেই কি বলে? গ্রেপ্তারি পরোয়ানা বলে। এই 1 নম্বর। তাহলে গ্রেপ্তারি পরোয়ানা কত সময় বলবৎ থাকে, কখন বলবৎ থাকে না, দুটো কথা মনে রাখেন। গ্রেপ্তারি পরোয়ানা বলবৎ থাকাকাল প্রত্যেকটি গ্রেপ্তারি পরোয়ানা প্রদানকারী আদালত বাতিল না করা
1 নাম্বার লিখবেন, পেন্সিল ক্যান্সেলেন সবাই, এখানে এরকম গোল করবেন প্রত্যেকটি পরোয়ানা বাতিল না হওয়া পর্যন্ত, মানে প্রত্যেকটি পরোয়ানা প্রদানকারী আদালত বাতিল না করা পর্যন্ত। এই 1 নাম্বার মানে এটা কলামে কলামে লিখলে দেখতে ভালো, দৃষ্টি সুনন্দন হয়। এরপরে হওয়া কার্যকারী না হওয়া, কার্যকারী মানে কি, পুলিশও করতে পারে, কোনো যার কাছে আদালত পরোয়ানা দিচ্ছে সে ব্যক্তিও কার্যকারী করতে পারে। কার্যকারী হয়ে গেল, পরোয়ানার কাজ শেষ হয়ে গেল, না হওয়া পর্যন্ত বলবৎ থাকে। ঠিক আছে, আদালত যদি বাতিল না করে, পরোয়ানা আদালত ইস্যু করছে, বাতিল করবে আদালত এবং কার্যকারী হওয়া। এছাড়াও আরেকটা কথা লিখবেন, যদি কোনো ব্যক্তি আত্মসমর্পণ করে, আদালতে আত্মসমর্পণ করলো, তিনি জামিন নিয়ে আসলেন, পরোয়ানা বাতিল হয়ে গেল, দেখবেন পুলিশকে রিকল দেন, এই সেটা রিকল, উনি এটা জামিন দিয়ে নিয়ে আসে, রিকল নিয়ে আসে, ওইটার মূলে পুলিশ তার ওই রিমান্ডে দেখা যায় যে আমি জামিন নিয়ে আসছি। ঠিক আছে, এতটুকু। তাহলে পরোয়ানা কি বললেন, পরোয়ানা হচ্ছে আসামি, মানে যার নামে, আসামি না, আর যার নামে এই পরোয়ানা যাবে তার নাম ঠিকানা উল্লেখ করে। তাহলে এতকাল পরে আসলেন যে আসামির নাম ঠিকানা, এখানে কোথাও এরকম লেখা নেই। ঠিক আছে, তো বেশিরভাগ আসামির কাছে যায় বলেই আসামি বলে। তাহলে আদালত কর্তৃক প্রত্যেকটি গ্রেপ্তারি পরোয়ানা লিখিত এবং প্রিজাইডিং অফিসার কর্তৃক অথবা ম্যাজিস্ট্রেট বেঞ্চের যে কোনো সদস্য কর্তৃক স্বাক্ষরিত এবং সিলমোহরকৃত, তার নাম ঠিকানা উল্লেখ করে, এবং ভাষ্যতে এগুলো পাবেন, নাম এবং কোন ধারার অপরাধ করেছেন তা উল্লেখ করে নির্দিষ্ট ফরমে যে পত্র ইস্যু করা হয় তাকে গ্রেপ্তারি পরোয়ানা বলে। এখন আসেন, গ্রেপ্তারি পরোয়ানা কত সময় বলবৎ থাকবে, যত সময় যে আদালত গ্রেপ্তারি পরোয়ানা, যে আদালত দেশে গ্রেপ্তারি পরোয়ানা, ওই আদালত যদি বাতিল না করে, অন্য আদালত বাতিল করলে হবে না। ওই আদালত যদি বাতিল করে, 2 নম্বর আছে, যদি গ্রেপ্তার কার্যকারী হয়ে যায়, সেই ক্ষেত্রে কি হবে, পরোয়ানা শেষ হবে। এরপরে আসেন, পরোয়ানা বলছি কি, পরোয়ানা কত প্রকার, একটা হলো জামিনযোগ্য, একটা জামিনের অযোগ্য। এই যে এটা বললেন জামিনের অযোগ্য, এখন আসেন জামিনযোগ্য পরোয়ানাটা কি। জামিনযোগ্য পরোয়ানা খেয়াল করেন, আদালত জামানত গ্রহণের নির্দেশ দেবে 76 দ্বারা, এর বাংলা করে বলবো, এতখানি রিডিংও পড়বো না, বাংলা খেয়াল করেন, গল্পে এইটা জানবেন, পড়বেন, কিন্তু এইভাবে লেখা যাবে না। লেখা যাবে কিভাবে সেটাও বলে দেবো। আদালত জামানত গ্রহণের নির্দেশ দিতে পারে। আদালত অনেক সময় পরোয়ানা পাঠায়, পরোয়ানা পাঠানোর সময় পরোয়ানার পর লিখে দেয়, এই যে পরোয়ানা যার কাছে নিয়ে যাচ্ছেন, যার নাম ইস্যু হলো রিজাউলের নামে, এই পরোয়ানা যা, আপনি তাকে সরাসরি গ্রেপ্তার করে নিয়ে আসবেন না, এই রিজাউলকে জিজ্ঞেস করবেন, এই রিজাউল এই আপনার নামে গ্রেপ্তার আছে, নির্দিষ্ট দিনক্ষণ আছে, আপনি কি এই দিন আদালতে হাজির হবেন কিনা, যদি হাজির হন তাহলে মুস্তেকা দিতে পারেন, তাহলে আপনাকে রেখে যাব। এইরকম শর্ত আরোপ করছে, এরকম ভিতরে পড়বেন, দেখেন এরকম করে পাবেন। এই শর্তে যদি না রাজি হই, তাহলে পুলিশ অফিসার কি করবে, আমার আর গ্রেপ্তার করবে না, আমাকে গ্রেপ্তার করবে না। তাহলে কি পরোয়ানার কি লিখিত, এখন তাহলে আসেন লিখিত পরিত করি। তাহলে পরোয়ানারা গেছে, পরোয়ানার পর লেখা ছিল যে আপনার এই রিজাউল নামক ব্যক্তির নাম ঠিকানা দ্বারা উল্লেখ করে আসছিল, কিন্তু একে গ্রেপ্তার করে আনেন না, ওরে কিছু শর্ত দেন, যদি ওই শর্তের ভিতরে মানি নেয়, তাহলে আর ওর গ্রেপ্তার করে আনা লাগবে না, কিন্তু তারপরেও গ্রেপ্তার কার্যকারী হয়ে যাবে। তাহলে আসেন কিভাবে গ্রেপ্তার হবে, এই যে আমি বললাম ঠিক আছে আমি রাজি আছি, আমি 25 তারিখে সামনের মাসে আমার যে হাজিরার ডেট, আমি যাব 25 তারিখে, ওই আমি মানি নিছি। তা আদালত বলতেছে, ভাই পুলিশ অফিসার বলতে না, আরও তো শর্ত আছে, আপনার সাক্ষী লাগবে 2 জন, সাক্ষী ছাড়া এই কাজ সই করা যাবে না, আপনি সই করলেন পরে গেলেন না, আমি কারে ধরবো। তখন বললাম ঠিক আছে, সাক্ষী 2 জন আছেন, আমার পরিচিত লোক হলো আমার ব্যাটসম্যান তারেক রসুল, আর হচ্ছে আমার ব্যাটসম্যান লোকপান, এই লোকপান 2 জন তোমরা সাক্ষী দাও। এরপরেও হচ্ছে না, তাও হবে না, এবার অর্থের পরিমাণ নির্ধারণ করো, যদি না যায় তাহলে এর কিছু জামানত দেওয়া লাগবে, কিছু টাকা বন্ড সই আপনার রাজি হন, 5,000 হোক আর 500 হোক আর 50,000 হোক। তখন এই যে লোকপান আর তারেক রসুল রাজি হয়ে গেল, ঠিক আছে ও যাবে না, সমস্যা নাই, আমরা সই করবো, এবং তার যে জরিমানার অর্থ, কত পরিমাণ অর্থে জামিনদার হবে সেটাও লিখে দিল, ঠিক আছে, সই করে দিল, এবং তাকে আদালতে হাজিরের সময় কোন দিন কোন সময় হাজির হবে সেই কথা লেখা আছিল ওই পরোয়ানার উপরে, জামিনযোগ্য পরোয়ানার উপরে। এই 3টে কথা লেখা ছিল, বাংলা বলতে স্যার সুন্দর করে বলবেন। এই 3টে পারে আপনারা সই করে বসেন, এই তারেক রসুল আর লোকপান। এখন যদি আমি না যাই, এদের কিন্তু খবর আছে, এই তারেক রসুল আর লোকপান না, আসামির যে সাক্ষী ভয়ঙ্কর করা যাবে, ঠিক আছে, ওগুলো পরে বেশি দূর যাবো না। আর আপনারা জানেন এই যে জামানত, যে অর্থের পরিমাণ জামানত, এখন আদালতে যখন জামিন দেয়, অনেক সময় বলে না এত টাকা বেল বন্ড, এই বেল বন্ডে কিন্তু উল্লেখ করতে হয় যে পরবর্তী তারিখে আসার জন্য
5,000 টাকা বন্ডে ওকে জামিন দিল, কিন্তু পরবর্তী তারিখ যদি ওই ব্যক্তি না হাজির হয় তাহলে ওই 5,000 টাকা আগে, আর তো পরোয়ানা বাতিল হয়েই গেল, এবং আগে 5,000 টাকা জমা দেবে ব্যাংকে, তারপরে তার সাথে বিচার সালিসের ব্যবস্থা। ঠিক আছে, এই 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 অর্থে এই জন্য অর্থের ব্যবহার করা হয়, কিন্তু যদি সে হাজির হয়ে যায় তাহলে ওই 5,000 টাকা আর তার দেওয়া লাগে না, তার যথারীতি মামলার নিয়ম নীতি অনুসারেই চলবে। অনেক সময় আছে জামিন দিতে চায় না, পরে অর্থের দিক দেখা, যদি অর্থ ধরে দেয় হয়তো সে আসবে, এবং বেশিরভাগ ক্ষেত্রে এই অর্থ ধরে দেয়, যা প্রতিকার দেবো না, মূল পড়ায় ফিরে আসি। আদালত জামানত গ্রহণের নির্দেশ দিতে পারে। আদালত কি ধরনের জামানত? কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য পরোয়ানা প্রদান করে আদালত উচিত বিবেচনা করিলে, মানে উপযুক্ত মনে করলে, পরোয়ানার উপর লিখিতভাবে এই মর্মের নির্দেশ দিতে পারেন যে উক্ত ব্যক্তি আদালত হইতে অন্য রূপে নির্দেশ না পাওয়া পর্যন্ত একটি সময় বা তারপর আদালতে হাজির হইবে বলিয়া, যদিও পর্যাপ্ত জামিনদার সহ, তাহলে কি বলছে, জামিনদার দুইজন, তারেক রসুল আর লোকমান, খেয়াল করেন, গল্পে করলে ভালো হয়, তারপরে বইটা পড়ে দেই, মুসলেকা সম্পাদন করবে। তাহলে দুইজন কি করছে, মুসলেকা সম্পাদন, তাহলে পরোয়াটি প্রয়োগকারী অফিসার উক্ত জামিন গ্রহণ করিবেন এবং উক্ত ব্যক্তিকে হেফাজত হইতে মুক্তি দেবেন। তা আমি যখন শর্তে রাজি হয়েছি যে আমারে ধরতে আছে পুলিশ অফিসার, আমি বলছি ঠিক আছে আপনারা শর্তেগুলো রাজি, দুইজন নিয়ে আসবো, জামিনদার নিয়ে আসবো, তারপরে ঠিক আছে নিয়ে আসেন। তাহলে এই জামিনদার যে সই করছে এবং এই এই লোকমান আর আমার তারেক রসুল স্বীকার করছে, ঠিক আছে এই অর্থের পরিমাণ আমরা নিলাম, কোন দিন হাজির, 26 তারিখ না 25 তারিখ হাজির, সামনের মাসে, ঠিক আছে ওই তারিখও যাবে। এইগুলো যখন করে ওই পুলিশ অফিসার স্বাক্ষর সই করে নিল, তখন এই পরোয়ানা কার্যকারী হয়ে গেল। আমাকে কিন্তু নেওয়া লাগলো না, আমাকে নিল না। আমাকে নেওয়ার না কারণ কি, পরোয়ানা লিখিত নির্দেশের বিষয়গুলো কি থাকবে, ওই পরোয়ানার ভিতর 3টে কথা উল্লেখ থাকবে। 3টে কথা হলো জামিনদারের সংজ্ঞা, এই কতজন লোক আমার এই জামিনদার হবে, আমি যে দুইজনের নাম করলাম, যদি একজনের নাম থাকে একজন, দুইজনের নাম থাকে দুইজন, চারজনের নাম থাকলে চারজন, এরকম চারজন আমাকে ম্যানেজ করে দিতে হবে। এই চারজন আমার পক্ষে তারা রাজি আছে, তাহলে আমাকে ছাড়িয়ে দেবেন, বা আদালতের পাঠানোর সময় উল্লেখ করে দিয়েছে কমসে কম 3জন বা 4জন, এই সংখ্যা জামিনদারের সংখ্যা উল্লেখ করে। 2 নম্বর, যে পরিমাণ অর্থের জন্য জামিনদারগণ এবং যেই ব্যক্তির গ্রেপ্তারের জন্য পরোয়ানা প্রদান করা হয়েছে যথাক্রমে সেই ব্যক্তি দায়ী থাকবেন। দেখেন, এখন যে পরিমাণ অর্থের জন্য জামিনদারগণ, যে পরিমাণ অর্থ মানে কি, এই জামিনদারগণ এবং সেই ব্যক্তির গ্রেপ্তারের জন্য পরোয়ানা প্রদান করা হয়েছে যথাক্রমে সেই ব্যক্তি দায়ী থাকবেন। মানে আমি যদি না যাই, আমার উপর যে জরিমানার টাকাটা আমারে তো পাচ্ছে না, কোথার থেকে টাকা নেবে, তারেক রসুল আর লোকমানের ধরে বসুন, টাকা আমি দিয়ে যাও, ঠিক আছে, কারণ জামিনদারে সই করে বলেছিলেন। এরপরে আছেন তাকে আদালতে হাজির হওয়ার সময়, কোন সময় আমি আদালতে হাজির হবে, ওই পরোয়ানার উপর তা লেখা থাকে। তাহলে পরোয়ানা হচ্ছে 2 প্রকার, একটা জামিনযোগ্য, একটা জামিনের অযোগ্য। 75 ধারা লোকে জামিনের অযোগ্য পরোয়ানা, আর জামিনযোগ্য হলে 76 ধারা। এছাড়া আরো অনেক পরোয়ানা পাবেন, সামনে গেলে পাবেন ইনশাল্লাহ। এই হলো 76 ধারার গল্প শেষ। এরপরে 76-3 বলছে, এই ধারা অনুসারে যখন জামিন গ্রহণ করা হবে তখন যে অফিসার উক্ত পরোয়ানা নির্দেশিত হয়েছেন সেই অফিসার মুসলেখাটি আদালতে প্রেরণ করবেন। এই যে মুসলেখা আমার কাছ থেকে নিল, লেখালেখি করলাম জামিনদার সহ, ওইটা আদালতে প্রেরণ করলেই পরোয়ানা কার্যকারী হয়েছে বলে ধরে নেবে। আদালত দেখবে না কার্যক্রম তো হয়ে গেছে, তামিল হয়ে গেছে, ঠিক আছে, এরকম কিছু বোঝায়। 77 দ্বারা পরোয়ানা যার নিকট নির্দেশিত নিকট প্রেরণ করতে হবে, এটিকে আপনাদের পড়া লাগবে। 77 দ্বারা কি ইম্পর্টেন্ট? 77, 78, হ্যাঁ এটা আজ ইচ্ছা। 77, 78 কি আপনাদের আছে? আচ্ছা আচ্ছা, তাহলে 69 চলে যায়, বুঝতে পারেন, 69। ওই জন্য নোট নোট দেবেন, আর কোনটা কোনটা ইম্পর্টেন্ট খেয়াল করবেন, আমরা তো আর পাই টু পাই বডি বলছেন, তো নোট দেবেন। 69 দ্বারা পুলিশ অফিসারের নিকট প্রেরিত পরোয়ানা, বোঝার আছে জানার আছে, এখন খেয়াল করেন। পুলিশ অফিসারের নিকট প্রেরিত পরোয়ানা, আদালত থেকে যত পরোয়ানা আছে নির্দিষ্ট পুলিশ অফিসারের কাছে পাঠায়। নির্দিষ্ট পুলিশ অফিসার কিরকম? প্রত্যেকটাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট পাঠায় প্রত্যেকটাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট পাঠায়। আমরা সাধারণত 83 ধারায় যা পাবেন 41 মানের বাইরে পরোয়ানা, 41 মানের বাইরে যে পরোয়ানা দেয় সেটা সরাসরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট দেয় না, ওই পরোয়ানা প্রদানকারী যে আদালত মানে নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে ওই ম্যাজিস্ট্রেট নিকট দেয়। আর যদি জেলা পুলিশ সুপারের কাছে দেয়, মহানগর হলে পুলিশ কমিশনারের নিকট পাঠায়, ঠিক আছে, তারপর ধারাবাহিকভাবে কার্যক্রম হবে।
তাহলে আসেন 169 যেটা পাই ওটা পড়ি। পুলিশ অফিসার নিকট প্রেরিত পরোয়ানা কোনো পুলিশ অফিসারের উপর নির্দেশিত পরোয়ানা অপর কোনো পুলিশ অফিসার কর্তৃক কার্যকারী হইতে পারে যদি নির্দেশ অথবা অনুমোদন প্রাপ্ত অফিসার পরোয়ানার উপর তার নাম লিখিতভাবে অনুমোদন করে। কি বুঝলেন জানি আমি বুঝে দিচ্ছি। আদালত যখন পরোয়ানা দেয়, এই পরোয়ানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর আসে। এই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কিন্তু পরোয়ানা তামিল করতে যায় না, উনি ওইটার পর পৃষ্ঠা অঙ্কন করে। এটা একটা ডায়েরি আছে, জিআর জিআর অরেন্ট, সিআর অরেন্ট, ঠিক আছে। আসার পরে আমাদের মতো যারা সাব ইন্সপেক্টর এবং এএসআই আছে, এদের নামে নামে ভাগ করা আছে যে আপনি এইটা আপনি ওইটা, ঠিক আছে। ওইটার পর তারিখ দিয়ে এবং ওই ওই ধারাসহ ব্যক্তির নাম উল্লেখ করে কার কার কোনটা পরোয়ানা ভাগে পড়ে সে সেইটা তামিল করবে। এখন আমার নামে পড়ছে দুইটার নাম, কিন্তু আমার কাছে এমন একজন আসামি পাচ্ছি যেটা আজিজ স্যারের কাছে পরোয়ানা আছে, সমস্যা নাই। খেয়াল করেন, আজিজ স্যারের নামে পরোয়ানা দেওয়া দিয়েছে ওসি স্যার, তাতে কি হয়েছে আমি পরোয়ানার ওই আসামিটা পাইছি, আমি ধরে নিয়ে চলে আসবো। আমি নিয়ে এসে আমি খারিজ করে দেবো যে স্যার আমি অত নম্বর পরোয়ানা গ্রেপ্তারি ব্যক্তিকে গ্রেপ্তার করছি এবং কার্যকারী হয়ে গেছে, ঠিক আছে। তাহলে পুলিশ অফিসারের নিকট প্রেরিত পরোয়ানা পুলিশ অফিসারের নিকট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার আসে, পুলিশ সুপারের কাছে এবং পুলিশ কমিশনারের কাছে আদেশ সামনে যা পাবো। এরা কি করে পৃষ্ঠাঙ্কন করে তার অধীনস্থর কাছে দেয়, কারণ তারা তো এটা তামিল করে না, তাদের অনেক দায়িত্ব। আর আমরা মাঠ পর্যায়ে আমরা এটা কার্যকারী করতে যাই। তো এখন এই পরোয়ানা কার্যকারী হলেই আদালত সন্তুষ্ট, ঠিক আছে না। এখন আমি আমার কাছে দিলে আমিও করতে পারি, আবার আবারটা আপনিও করতে পারেন, ঠিক আছে। এতে কোনো সমস্যা নেই, এভাবেই চলে। তাহলে পুলিশ অফিসার নিকট প্রেরিত পরোয়ানা, এটা হলো 69। এবার 80 দ্বারা পড়েন, পরোয়ানার সারমর্ম বিজ্ঞপ্তিকরণ। পরোয়ানার সারমর্ম বিজ্ঞপ্তিকরণ, এখানে যে পরোয়ানা নিয়ে আপনি আসামি গ্রেপ্তার করতে যাবেন, এই পরোয়ানার পর তাকে জিজ্ঞেস করলেন যে আমি আপনাকে রিজাউল করিম, আপনার বাবার নাম অমুক, মায়ের নাম অমুক, আপনার বাড়ি ঘর এই। আমি বললাম হ। তা বললো যে আপনার ওয়ারেন্ট আছে গ্রেপ্তার করবার আইছি। তাহলে আমি বললাম কই ওয়ারেন্টটা দেখান, আমি কোন মামলার অপরাধ করছি আমারে বলেন। তখন ওই পরোয়ানার পর কিন্তু নাম ঠিকানা এবং ধারা উল্লেখ থাকে, কোন ধারার কারণে আমার নামে পরোয়ানা আছে। তখন আপনি ওইটা বলবেন, পড়ে শোনাবেন এবং আমি দেখতে চাইলে আপনি আমাকে দেখাবেন। তাহলে পরোয়ানার সারমর্ম বিজ্ঞপ্তিকরণ। এছাড়া এইরকম একটা ধারা পিছন থেকে পড়ে আইছি কত জানেন? 56 ধারা, যখন পুলিশ অফিসার যখন কোনো ব্যক্তিকে গ্রেপ্তারের নির্দেশ দেয়, পড়ছিলেন 56 ধারায় পুলিশ অফিসার যখন তার অধীনস্থকে গ্রেপ্তারের নির্দেশ দেয়, তার উপর লিখিত করে দেয় কি কারণে তাকে গ্রেপ্তার করবেন, এবং যদি সেই ব্যক্তি দেখতে চায় তাহলে তাকে দেখাবেন। তাহলে 56 আর এদিক কত বলেন 80 ধারা, তাই না। এটা হলো পরোয়ানা মূলে, ওটা বিনা পরোয়ানা। এটা পরোয়ানা মূলে, ওটা বিনা পরোয়ানায়, ঠিক আছে। এরপর আসেন 81 ধারা। 81 ধারা হচ্ছে কি বলছে, গ্রেপ্তারি ব্যক্তিকে অবিলম্বে আদালতে হাজির করিতে হইবে। এই যে গ্রেপ্তারি পরোয়ানা মূলে যাকে আপনি গ্রেপ্তার করবেন, ওনাকে দ্রুত কার কাছে হাজির করবেন? আদালতে হাজির করবেন। এনাকে ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট হাজির করার দরকার নাই। আইনি বিনা পরোয়ানা হলে ভারপ্রাপ্ত কর্মকর্তা, আর পরোয়ানা হলে সরাসরি আদালতে নিয়ে হাজির করবেন। গ্রেপ্তারি পরোয়ানা কার্যকারী পুলিশ অফিসার অথবা অপর কোনো ব্যক্তি জামিন সম্পর্কে 76 দ্বারা সাপেক্ষ, মানে 76 যদি তার জামিনের ব্যবস্থা না থাকে, অবিলম্বে বিলম্ব না করে গ্রেপ্তার ব্যক্তিকে যে আদালতে হাজির করিবেন, যে আদালত তিনি হাজির করতে আইনত বাধ্য। এর ব্যাখ্যা হলো কি, যে আদালত থেকে এই পরোয়ানা গেছে, যে আদালতের পরোয়ানা বলে আপনি গ্রেপ্তার করছেন, ওই আদালতে পাঠাবেন, অন্য আদালতে পাঠাবেন না। আপনি আইন বলে আমি আইন বলে বাধ্য, যে আদালত থেকে এই পরোয়ানা যায় সেই আদালতে পাঠাবেন। তাহলে পরোয়ানা কাজ গ্রেপ্তারি ব্যক্তিকে অবিলম্বে আদালতে হাজির করবেন। এলো গেল 81। 82, পরোয়ানা যেখানে কার্যকারী করা হইবে। পরোয়ানা কোথায় কার্যকারী হবে? বাংলাদেশের যে কোনো স্থানে এই পরোয়ানা কার্যকারী করা যাবে। 81, 82 দ্বারা গ্রেপ্তারি পরোয়ানা যেখানে কার্যকারী করা যাবে, গ্রেপ্তারি পরোয়ানা বাংলাদেশের যে কোনো স্থানে কার্যকারী করা যাবে। এবার দেখেন তো এরকম একটা দ্বারা পড়ি নাই, কারণ আপনাদের পড়াই নাই। 58 দ্বারা আছে, আমরা বিনা পরোয়ানা 58 অনেক পড়ছিলাম। অপরাধীকে অনুসরণ এবং অনুকরণ করা, অপরাধীকে অনুসরণ এবং অনুকরণ করা মানে আমলযোগ্য অপরাধ। হ্যাঁ, না ওইটা হচ্ছে লেগে আসামি যদি আপনাদের চলে যায়, 66 ধারা আসামি গ্রেপ্তার করে চলে গেছে। আর 58 ধারা আছে অপরাধীকে অনুসরণ ও অনুকরণ করা, ওইটা আপনাদের পড়েন না, কারণ জটিল কঠিন তেমন কিছু না, আসার সম্ভাবনা। হ্যাঁ,
69 হচ্ছে 66 হচ্ছে আপনি আসামি গ্রেপ্তার করছেন বা আপনার কাছে থাকে আসামি, রিমান্ডে হোক যে কোনো পরোয়ানা ছাড়া, সেই আসামি যদি আপনাদের চলে যায় বা ছুটে যায়, সেই সময় আপনি তাকে অনুসরণ এবং অনুকরণ করবেন। আর 58 ধারায় কি বলছে, যে আপনি যে আমলযোগ্য অপরাধ করছেন, খুন করছেন, ডাকাতি করছেন, আপনার নামে মামলা রুজু হয়েছে, ঠিক আছে, পরোয়ানা এখনো ইস্যু হয় নাই, তাহলে পুলিশ অফিসার আপনি বাড়ি করছেন কোথায়, খুলনায়, মার্ডার করে চলে গেলেন যশোর, তখন যশোর কি যাবে না পুলিশ অফিসার? আপনার তথ্য প্রযুক্তি হোক, আত্মীয় স্বজন দেখ, তাহলে তো আপনার নামে পরোয়ানা নাই। কোন ধারা বলে গেছে? আপনার কি আমি গ্রেপ্তার করছিলাম? তাও না। আপনি কি আমার কাছে পালায়ন করছেন? না, 66 ধারা হলে পালায়ন করছিলেন, আপনি আমার হাতে ছিলেন, ছুটে চলে গেছেন, আমাদের হেফাজতে ছিলেন, চলে গেছেন। আর 58 ধারা হলো আপনি হলো আপনাকে অনুসরণ করতে, আপনি আমলযোগ্য অপরাধ করে ফেলছেন, আপনাকে ধরা বা আপনাকে অনুসরণ করে গ্রেপ্তার করা পুলিশ অফিসারের দায়িত্ব, কর্তব্য। এরপর আসেন 82 ধারা, পরোয়ানা যেখানে কার্যকারী করা হবে, তাহলে বাংলাদেশের সমস্ত জায়গায় পরোয়ানা কার্যকারী করবেন। 83, 84, 85 এখানে ব্যাপক ধারা, এর ব্যাপক আলোচনা, এগুলো কি আপনাদের ইম্পর্টেন্ট? তাও বলি, যেটা ইম্পর্টেন্ট আমি একটু ব্যাখ্যামূলক বলি, হয়তো আপনাদের সময় নিয়ে শোনেন, ভালো লাগবেন। খালি না পড়লে গিয়ে তার আপনার লাগতেছে না, বেশি মাথায় দিচ্ছেন। এরপর যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আপনারা ছাড়িয়ে দেন, এগুলো পড়লে মজা পাবেন এবং সহজ জিনিস বুঝিয়ে ফেলাবেন। এখতিয়ারের বাইরে কার্যকারী করিবার জন্য পরোয়ানা প্রেরণ, এখতিয়ারের বাইরে কার্যকারী করিবার জন্য পরোয়ানা প্রেরণ, এটা কিরকম? এই দেন 83 ধারা আর 73 ধারা। 73 ধারা কি বলছিলেন? সমন, এখতিয়ারের বাইরে সমন প্রেরণ আর এখতিয়ারের বাইরে পরোয়ানা প্রেরণ, দুটো সেম কাজ। তাহলে পরোয়ানা, আপনার বাড়ি খুলনা, আমি খুলনায় অপরাধ করছি, আমার বাড়ি রাজবাড়ী ফরিদপুর, খেয়াল করেন। আর তাহলে এই পরোয়ানা যদি খুলনায়, আমার কাছে কোন ঠিকানা আছে? আমার কোনো ঠিকানা নেই, মামলা খুলনাতে আছে, মামলা কোথায় আছে? খুলনায় আছে। তাহলে খুলনায় তোমার ঠিকানা না, আমার ঠিকানা হচ্ছে রাজবাড়ী, তাহলে আমার কাছে সরাসরি রাজবাড়ির বা লেখা দিই বা আমার গ্রামের জন্য ঠিকানা ব্যবহার করবে না। এইটা কি করবে? আমার জেলায় পাঠাবে। আমার জেলায় কার কাছে পাঠাবে? পুলিশ সুপারের কাছে। আর আমার বাড়ি যদি ঢাকা হয়, আমার বাড়ি যদি ঢাকার ড্যামরা থানা হয়, হিলক্ষেত হয় বা মতিঝিল হয়, তাহলে আমার কোথায় পাঠাবে? পুলিশ কমিশনারের কাছে পাঠাবে, ঠিক আছে। তাহলে আমার বাড়ি রাজবাড়ি হয়, তাহলে সেখানে তো মহানগর নাই, তাহলে পুলিশ সুপারের কাছে। আর যদি মহানগর হয়, তাহলে পুলিশ কমিশনারের নিকট পাঠাবে, ঠিক আছে। এখতিয়ারের বাইরে পরোয়ানা প্রেরণ, এই নির্বাহী ম্যাজিস্ট্রেট, আমি যে এখতিয়ারাধীন নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধীনে থাকবো, এই ম্যাজিস্ট্রেট নিকট পাঠায়। আমি যে এখতিয়ারাধীন নির্বাহী ম্যাজিস্ট্রেট, প্রত্যেকের কিন্তু জুডিশিয়াল এলাকা আছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যেমন তার থানা এলাকার ক্ষমতা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, প্রত্যেকেই তার জুডিশিয়াল বা বিচারিক এলাকা ভাগ করা থাকে। দেখেন থানা, প্রত্যেক এই আদালতে যারা দেখবেন, প্রত্যেক থানার নামে আদালত থাকে, 2 থানা মিলে এক আদালত থাকে, এরকম। মানে উনি ওই 2 থানার অধীনে দায়িত্বে আছেন, ঠিক আছে। প্রত্যেকেই আইনের আওতায়, আইনের বাইরে কেউ না। তাহলে এই পরোয়ানা কি করলো? পরোয়ানা পাঠা দিল অন্য কোথায়? অন্য জেলায়। এখন আসেন 84-তে কি বলছে, অত বেশি ব্যাখ্যা আপনাদের পারবো না, ইম্পর্টেন্ট না হলে পড়েন না, কিন্তু একটু জানলে ভালো লাগবেন। এখতিয়ারের বাইরে কার্যকারী করিবার জন্য পুলিশ অফিসারের নিকট প্রেরিত পরোয়ানা। 84-তে কি বলছে? এখতিয়ারের বাইরে কার্যকারী করিবার জন্য পুলিশ অফিসারের নিকট প্রেরিত পরোয়ানা। এইটা কেমন? এই যে আমরা ধরেন খুলনা মেট্রোপলিটনে চাকরি করি, এখন আমরা গ্রেপ্তার করবে কার? আমারে, ধরেন আমাকে গ্রেপ্তার করবে, আমি রাজবাড়িতে আছি, আমার দিয়ে বুঝেই সহজ হবেন। তাহলে এই খুলনার পুলিশ অফিসার এখন ছুটে চলছে দুর্বার গতিতে, চলো রাজবাড়ির ঠিকানা, রিজালের সন্ধান পাওয়া যাচ্ছে ওইখানে। এখন এই পুলিশ অফিসার খুলনাতে যে ছুটে চলছে, এই 84 ধারার ক্ষমতা বলে। এরা কি করবে? আমার ওই রাজবাড়ি চলে যাবে। আমি যে ম্যাজিস্ট্রেটের অধীনে আছি, নির্বাহী ম্যাজিস্ট্রেট, হয় ওই ম্যাজিস্ট্রেটের কাছে যাবে, সংক্ষেপে বলতেছি আপনাদের কাছে, বেশি আমাদের অত বড় এমসিকিউ না যাওয়ার কারণে মানে গল্পে গল্পে সহজ হবে না আপনাদের। এরপরে কার কাছে যাবে? যদি ম্যাজিস্ট্রেটের কাছে না যান সমস্যা নাই, পুলিশ সুপারের ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিকট নিয়ে যা এই পরোয়ানা পৃষ্ঠা অঙ্কন করাতে হয়। এই পরোয়ানা পৃষ্ঠা অঙ্কন করবেন এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এই গ্রেপ্তারের সাহায্য সহযোগিতা করে, ঠিক আছে, তার লোকাল পুলিশ দিয়ে করে। এবং যদি গ্রেপ্তার আমরা করে ফেলাই, এরপর আরো অনেক ব্যাপক আলোচনা, এগুলো আপনাদের পড়ার দরকার নেই। এরপর আসেন 87 ধারা, যেটা মহা ইম্পর্টেন্ট। 87 ধারা পলাতক ব্যক্তির সম্পত্তি ক্রোক, ঘোষণা। পলাতক ব্যক্তির সম্পত্তি হুলিয়া বা ঘোষণা, হুলিয়া বা ঘোষণা, এখানে আসছে ঘোষণা বা হুলিয়া। 88-তে ক্রোক, 87-তে হুলিয়া। হুলিয়া 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 কেন জারি করবেন? খেয়াল করেন,
হুলিয়া জারি কেন করবেন, হুলিয়া কাকে বলে, হুলিয়া কেন জারি করবেন, এই বিষয় সম্পর্কে আলোচনা হবে। কত কত সময় আছে দাঁড়ান দেখে নি, 30 মিনিট। পলাতক ব্যক্তি সম্পর্কে ঘোষণা বা হুলিয়া। এই হুলিয়া হচ্ছে যে আদালত পরোয়ানা ইস্যু করছে, যে আদালত পরোয়ানা ইস্যু করছে, এই পরোয়ানায় আপনি হাজির পুলিশ যে পরোয়ানা ইস্যু করছে, আদালত দেখতেছে ওই পরোয়ানা মূলে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা যাচ্ছে না, ওই ব্যক্তি আত্মগোপনে আছে, বিচার কার্যক্রম যেন না হয় তাই তিনি পালায়ন করছে। সেই ক্ষেত্রে আদালত কি করে, ওই যে আদালত পরোয়ানা ইস্যু করছে ওই আদালতই হুলিয়া জারি করে, ওই আদালতই হুলিয়া জারি করে বা ঘোষণাপত্র জারি করে। ঠিক আছে, তাহলে যে আদালত পরোয়ানা ইস্যু করলো সেই আদালতে হুলিয়া জারি করবে, সেই আদালতই ক্রোকি জারি করবে। এখন সমন, সমন কিন্তু আপনারা জানেন প্রত্যেক অপরাধের প্রথমে সমন দিতে হবে এমন বিধিবিধান নাই, তফসিলিতা লেখা নাই। ঠিক আছে, যার কারণে দেখবেন এই ধারার ভিতরে পড়তে গেলে, রিডিং পড়তে গেলে অনেকখানি সময় লাগবে। তারপর আমি ইম্পর্টেন্ট ভাবে আপনার বুঝে দেই। তাহলে 75 ধারায় লেখা আছে, 75 ধারায় যে আপনি অপরাধ করছিলেন এই অপরাধের আপনাকে গ্রেপ্তার করার সম্ভাবনা নেই, আপনি আত্মসমর্পণে করেন নাই এবং পুলিশ গ্রেপ্তার করতে পারে নাই। আপনি যাতে গ্রেপ্তার না হন তাই আপনি আত্মগোপনে আছেন, আদালত যখন বুঝতে পারে তখন তার নামে হুলিয়া জারি করে, আদালত তার নামে হুলিয়া জারি করে। হুলিয়া কিভাবে জারি করা হয়, হুলিয়া জারির পদ্ধতি কি, ঠিক আছে, হুলিয়া কিভাবে জারি করা হবে, হুলিয়া কি, তাহলে কিভাবে লিখবেন হুলিয়া সম্পর্কে। হুলিয়া হচ্ছে আদালত যে ব্যক্তি নয় পরোয়ানা ইস্যু করছে, উক্ত ব্যক্তি যদি আত্মগোপন করে বা আদালতে আত্মসমর্পণ না করে, পুলিশ অফিসার গ্রেপ্তার করতে ব্যর্থ হয় এবং তাকে গ্রেপ্তার করা সম্ভব না হয়, আদালত যখন বুঝতে পারে তখন তার উপর আদালত হুলিয়া জারি করে। এই হুলিয়া কিভাবে জারি হবে, সমন জারি পড়ছেন, গ্রেপ্তারি জারি পড়ছেন, এখন আসেন হুলিয়া জারির পদ্ধতি, কিভাবে হুলিয়া জারি করা হয়। হুলিয়া সাধারণত 3 কপিতে হয়, হুলিয়া 3 কপিতে হয়। 1 কপি থাকে আদালতে, 1 কপি থাকে থানায়, আর 1 কপি থাকে যার নামে হুলিয়া জারি হয়েছে তার কাছে। এখন আসেন হুলিয়া কিভাবে জারি হবে। হুলিয়া নিম্নলিখিতভাবে প্রচার করা হবে। নাম্বার 1, উক্ত ব্যক্তি সাধারণত যেখানে বসবাস করে, মানে উক্ত ব্যক্তি যেখানে বসবাস করে তার বাড়ি যদি গ্রামে বা শহরে হয় তাহলে প্রকাশ্য স্থানে পাঠ করে পড়ে শোনাবেন। হুলিয়া কিভাবে জারি শুরু হয়ে গেল, সমন্ত জারি করছেন, এই তার কাছে দেন, সই নেছেন, তারপরে তার বাড়ির সাবল্য পুলিশের কাছে দেন, তারপরে লটকায় দেন, তারপরে হচ্ছে লেগে যদি সরকারি কর্মচারী হয় তাহলে তার অফিস প্রধানের বরাবর দেন, যদি বাইরে থাকে 41 মানের বাইরে ম্যাজিস্ট্রেটের কাছে দেন, তারপরে 74 দ্বারা তার পরমাণু আছে। এখন হুলিয়া জারিও গল্পে গল্পে শিখবেন। তাহলে হুলিয়া জারি করলে কি জন্য, আদালতে ওই ব্যক্তি পরোয়ানা, আদালতে ওই ব্যক্তি পরোয়ানা দিছিল কিন্তু সে পরোয়ানা মতে, বাকিরা শুনতেছেন, যাক আজ শোনেন তারপর রেকর্ডিং শুন। হ্যাঁ এরকমই হয় মাঝে মাঝে। পাপন স্যার শুনতেছেন, আরে স্যার তাহলে শুনতে থাকেন, শুনতে থাকেন, সমস্যা নেই, 1-2 জনের সমস্যা হয় পরে রেকর্ডিং শুনে নেবেন। হ্যাঁ যাক তাহলে ঠিক আছে, আমরা ফিরে যাই। তাহলে এই এই ঘোষণাপত্র পালেন, এই এই ঘোষণাপত্র আছে সাইলেন্ট করে দেন। তাহলে ঘোষণাপত্র পালেন, ঘোষণাপত্র পাওয়ার পরে কি করলেন, এই যে আদেশ 3 কপি, 1 কপি আদালতে ছিল, 1 কপি থানায় গেছে, 1 কপি কার কাছে, আপনি জারি করতে চলে গেছেন, পুলিশ অফিসার জারি করলেন, তার বাড়ি যদি গ্রাম বা শহরে হয় প্রকাশ্য স্থানে পাঠ করবেন, মানে পড়ে শোনাবেন। 2 নম্বরে কি হচ্ছে, উক্ত ব্যক্তির বাড়ি যদি গ্রাম বা শহরে হয় তাহলে প্রকাশ্য স্থানে লটকায় দেবেন বা টানায় দেবেন। তাহলে কি করছেন, সমনের মতোই, তার বাড়ি যদি গ্রাম বা শহরে হয় তাহলে প্রকাশ্য স্থানে আপনি লটকায় দিয়ে হুলিয়া জারি করবেন। এরপরে আরেক কপি কি হবে, 1 কপি আদালত ভবনে, আদালত ভবনের প্রকাশ্য নোটিশ বোর্ডে লটকায় দিতে হবে। তাহলে আদালত ভবনে লটকায় দিলেন 3 নম্বর কান, 2 নম্বর কান তার গ্রাম বা শহরে লটকায় দিলেন অথবা পড়ে শুনে দিলেন, আরেকখান তোমাদের থানায় আছে থাক। এরপরে আসেন এই আরো আরো বলা যাবে, আর একটু বলি তো, এটা নেন, বেশি নিয়ে যাবেন আর অল্প লিখবেন, বেশি শিখবেন অল্প লিখবেন, এটাই আমাদের আইনের কার্যক্রম। তাহলে বেশি শিখবেন অল্প লিখবেন। আমি যদি বেশি বলি আপনার তার কোশ্চেনে মুখস্থ করেন, আমি তার বই দিয়ে রিডিং করে আপনার মুখস্থ করছেন, এই দেন এই 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 87 দ্বারায় যদি আপনার হুলিয়া আসে, আপনাদের ভাষায় যেটা আপনারা পূর্বে লিখে আছেন, হুলিয়ার যদি যদি কোনো আদালতে শুরু করে, আপনি এনে কত দূর আছে জান দেখে নেবেন।
2 বেশ খানিক আছে। 88 পর্যন্ত 1.5 পাতা যদি লেখেন তাহলে 1 ঘন্টা হবে না, কিন্তু আপনার 1.5 পাতা লেখার সুযোগ নেই। আপনি এর মূল কথা হুলিয়া কাকে বলে সেটা লিখবেন। যদি আসে হুলিয়া জারির পদ্ধতি তখন লিখবেন হুলিয়া জারি, হুলিয়া 3 কপিতে হয়, 1 কপি আদালত ভবনে আদালত থাকে, 1 কপি তার থানায় থাকে, 1 কপি তার এলাকায় টানা দেওয়া হয় বা পড়ে শোনানো হয়। তাহলে প্রথমে লিখবেন হুলিয়া জারির পদ্ধতি 1 কপি, তার বাড়ি যদি গ্রাম বা শহর হয় প্রকাশ্য স্থানে পাঠ করে। 2 নম্বর লিখবেন তার বাড়ি যদি গ্রাম বা শহর হয় প্রকাশ্য স্থানে লটকায়। 3 নম্বর লিখবেন যদি আদালত ভবনের নোটিশ বোর্ডে লটকায় দিয়ে সমন জারি করবেন। এরপরে আসেন এই হুলিয়া যে জারি হয় নাই, অনেক সময় আদালতে ওই লোক প্রশ্ন করতে পারে মহামান্য আদালত আমার নামে কোনো হুলিয়া জারি হয় নাই, মিথ্যে কথা। ওই আদালতেও বলবে, তখন আদালত কি করে জানেন, এই যে আপনার নামে হুলিয়া জারি করেছে এরকম একটা আদেশ কপি করে রেখে দেয়, রিজওয়ানের নামে হুলিয়া জারি করছি, এই কথাটা আদালত লিখে রাখে। পরবর্তীবার দেখায় যে আপনার নামে যে হুলিয়া জারি হয়েছিল আদালত একটা আদেশ স্মারক দিয়ে তারিখ দিয়ে লিখে রাখছে যে আপনার নামে এই হুলিয়া জারি হয়েছিল। এখানে তোমার লেখা লাগবে না, শুধু একটু বলালাম, তাতে আপনার কল্যাণ হবে। এরপরে আসেন 88 দ্বারা পলাতক ব্যক্তির সম্পত্তি করক। পলাতক ব্যক্তির সম্পত্তি করক, এই ব্যক্তি কিরা যিনি পালাইছে, কিরা পালাইছে, ওই 75 দ্বারা যার গ্রেপ্তারি পরোয়ানা দিছি ওই ব্যক্তি। হুলিয়া দেন, হুলিয়া জারি করছেন, তারপর ওই বান্দা আসে না। হুলিয়া যাওয়ার পরেও উনি যখন আসে না তখন আদালত কয় যে ঠিক আছে ওর স্থাবর এবং অস্থাবর সম্পত্তি করক করা হবে। করকি পরোয়ানা দিছে 88 দ্বারা হলো করকি পরোয়ানা। এই করকি পরোয়ানা আদালত, যে কোনো আদালত, বাংলার যে কোনো আদালত এক জায়গার থেকে যদি সম্পত্তি করক হয়, ওই করকি পরোয়ানা নিয়ে অন্য জেলায় সম্পত্তি আছে, আমার বাড়ি খুলনায়, আমার খুলনা আদালতের সম্পত্তি করকের নির্দেশ দিয়েছে, কিন্তু আমার সম্পত্তি তো রাজবাড়ি আছে না, এই আমার সম্পত্তি যখন রাজবাড়ি আছে তখন কি হবে, এটা আপনাদের পড়া লাগবে না, গল্প করলে মেলাখানিক করলে আপনার অবশ্যই 3-4 লাইন মনে থাকবে। তাহলে এই সম্পত্তি করক করার জন্য যারা আদালত নির্দেশ দিয়েছে, এই যে আমাদের ওনার নাম কোন আর কোন বিপদে পড়ে যাবেন আমারটা দেখই। তাহলে আমার খুলনার আদালতে করকি পরোয়ানা হয়েছে, কিন্তু এই পরোয়ানা আমার বাড়ি হলে রাজবাড়ি, ওখানেও জায়গা জমি আছে, অর্থ আছে, এই করকের পরোয়ানা নিয়ে আদালত এই পরোয়ানার আদেশ নিয়ে ওইখানে ওইখানে আছে পুলিশ সুপার বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট করে স্বাক্ষর নিয়ে ওই পরোয়ানা কার্যকারী হবে। আমার ওইখানে সম্পত্তি এই একই আদেশ বলে সম্পত্তি করক হয়ে যাবে। খুলনা জেলার যে আদেশ দিয়েছে ওটা রাজবাড়ী জেলায়, ওটা পৃষ্ঠা অঙ্কন করলে ওই একটা আদেশের ওই 88 আদেশে আমার সম্পত্তি করক হয়ে যাবে। এতটুক খালি করকি পরোয়ানা, করক বা করকি পরোয়ানা 88 দ্বারা। এই করকি পরোয়ানা কয়ভাবে হয়, স্থাবর সম্পত্তি এবং অস্থাবর সম্পত্তি দুই ক্ষেত্রে করকি পরোয়ানা হয়। এখন আসলে স্থাবর সম্পত্তিতে কিভাবে করক করবেন, স্থাবর সম্পত্তিতে আপনি কিভাবে সম্পত্তি করক করবেন, প্রথমে লিখবেন অস্থাবর, প্রথমে আসলে অস্থাবর সম্পত্তি করকের নিয়ম, আটক করে ফেলবেন অস্থাবর সম্পত্তি। 1 নম্বরে আটক করবেন, রিসিভার নিয়োগ দেবেন। 2 নম্বর আছে রিসিভার নিয়োগ দেবেন। 3 নম্বর আছে লিখিত আদেশ দ্বারা ঘোষিত ব্যক্তি বা তার পক্ষের কোনো ব্যক্তিকে উক্ত সম্পত্তি প্রদানে নিষিদ্ধ করবেন। খেয়াল করেন সম্পত্তি 2 প্রকার, স্থাবর এবং অস্থাবর। এই অস্থাবর সম্পত্তি যখন আপনি করক করতে গেছেন, এই যে পানির বোতল ধরেন, এটা অস্থাবর করক হয়েছে, স্বর্ণ হোক, রূপ হোক বা গহনা হোক বা টাকা পয়সা হোক বা মূল্যবান বস্তু হোক, এটা আটক করে ফেলান যায়, অস্থাবরটা। এরপরে কি করছে, রিসিভার নিয়োগ দিয়েছে। দেখবেন এক একজনের দায়িত্ব দিয়ে আসে, ওটা কিন্তু রিসিভার, ওটা আইন বলে প্রতিষ্ঠিত রিসিভার, ওনাকে বলা হয় রিসিভার নিয়োগ দেয়। এছাড়া লিখিত নির্দেশ দ্বারা যখন নোটিশ বোর্ডে টানা দেয়, নির্দেশ দ্বারা তার পক্ষের লোক বা তার কোনো সেই ব্যক্তিকে এই সম্পত্তি দেওয়া প্রদান থেকে নিষিদ্ধ করা হয়। এই সম্পত্তি আর তার দেওয়া যাবে না। অস্থাবর সম্পত্তি, এই সম্পত্তি আমার দিয়ে দে না, আমরা যে রিসিভার নিয়োগ করছে আদালত, ওই রিসিভার বলবে না এই সম্পত্তি আপনাকে দেওয়া নিষেধ করছে। এখন আমার পক্ষে গেলেন হাজির স্যার, আমাদের শিষ্য ছিল, আমাদের সাথে নায়ক ছিল, একসাথে দেন না, দেওয়া যাবে না। আমার আত্মীয় স্বজন গেছে, বাপ মা গেছে, দেওয়া যাবে না, কারণ আদালত করক করছে, নিষিদ্ধ করে দিয়েছে, অস্থাবর সম্পত্তি আর দেবে না। 4 নম্বর বলছে আদালতের ইচ্ছা অনুসারে, আদালতের যেটা মনে চায় সেটা করবে। আদালতের ইচ্ছা অনুসারে এইরূপ সকল ব্যবস্থা, যে কোনো একটি ব্যবস্থা উনি গ্রহণ করতে পারে।
এখন আসেন স্থাবর সম্পত্তি করক কিভাবে করে। স্থাবর সম্পত্তির করক হলো দখল নিয়ে। দেখুন বিল্ডিং বালাখানা যখন করক হয়, বেশিরভাগ আমাদের পুলিশ যখন দখল করে নেয়, যে দিয়ে দেয় না, দেখছে ওনারা অফিস টফিস বানানো বা যে ওটা করক হয়েছে ওইখানে আমরা থাকি, তারপর রায়টা হলে আমরা চলে যাবো, তাই না? ওটা সরকার তখন এই পুলিশকে দিয়ে দেয় যে ঠিক আছে আপনারা দখল নেন। এরপর রিসিভার নিয়োগ করলো, তাই রিসিভার পুলিশ হয়ে গেল। এরপরে লিখিত আদেশ দ্বারা ঘোষিত ব্যক্তি বা তার পক্ষের কোনো ব্যক্তি খাজনা প্রদান অথবা সম্পত্তি হস্তান্তর নিষিদ্ধ করবে। তাহলে ওর পক্ষের কোনো প্রতিনিধি এসে খাজনাও দিতে পারবে না এবং ওই সম্পত্তি হস্তান্তরে নিষেধ আছে, সেটা করা যাবে না। এরপরে বলছে আদালত ইচ্ছানুসারে এরূপ সকল ব্যবস্থা যে কোনো দুইটির একটি ব্যবস্থা গ্রহণ করতে পারেন। সকল ব্যবস্থা বা যে কোনো এক ব্যবস্থাই আদালত গ্রহণ করবেন। এখন পলাতক সম্পত্তি করক। করক আছে 88 ধারা। করক আছে 88 ধারা। কোনো ব্যক্তির নামে যখন 75 পরোয়ানা, তারপরে 87-তে হুলিয়া জারি করার পরেও উক্ত ব্যক্তিকে আদালতে হাজির করা যাচ্ছে না, ওই হুলিয়ার ভিতরে একটা বাদ গেছে, 30 দিন কিন্তু সময় আছে। পত্রিকায় বিজ্ঞাপন দেয়, মিসিং হতেই পারে, 30 দিনের কম নয়, 30 দিনের কম না একটা সময় দিয়ে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়। হ্যাঁ, হ্যাঁ, এখানে সংশোধনী দিয়েছে। সংশোধনী দিয়েছে এই সংশোধনী দিয়েছে একটা, সংশোধনী একটা আমাদের। তারপরে যে নারী ও শিশুটি ছিল 30 দিন, সেটা কমা নিয়ে এসে 15 দিন না 7 দিন করছে, এরকম। এগুলো খেয়াল রাখবেন। আর আপনাদের এমসি হয় সংশোধনী আছে। হয় সংশোধনী কিন্তু আমি বলে আসছি, বলছি কিরকম, সাবালক। আগে কিন্তু ছিল পুরুষ সাবালক, ওটা বাতিল করে সাবালক, নারী পুরুষ যে কোনো একজন হতে পারে। ঠিক আছে, ধন্যবাদ। গেজেট আছে না? এই গেজেট আছে থাক। সংশোধনের গেজেট আছে। হ্যাঁ, নতুন বই আছে, আমাদের তো পুরাতন বই কি বারবার কেনা যায়, এবার আর। এরপরে আসেন 89 ধারা। এই 88 ধারা একটা দিন পড়াতে গেলে এখানে ব্যাপক পড়া। হ্যাঁ, আমরা কিন্তু একেবারে 1 থেকে শুরু করে 88 7 পর্যন্ত চলে আসি, একটা লাইন বাদ দেওয়া যায় না। ওখানে সুন্দর সুন্দর গল্পে গল্পে পড়া চলে আসা যায়। ঠিক আছে, কিভাবে প্রয়োগ করবেন, কিভাবে অন্য সম্পত্তি হলে, কিভাবে ক্ষয়শীল পচনশীল হলে এই কোরকটা মীমাংসা করা লাগে, ব্যাপক আলোচনা। যাক, আপনার অত দূর জানা লাগবেন না। এখন আসেন 90 ধারা, কোরকি সম্পত্তি প্রত্যাপন বা ফেরত দেওয়া। এই 89 ধারা কোরকি সম্পত্তি ফেরত। সংক্ষেপে পড়া কিরকম, এই কোরক যার সম্পত্তি করলেন, এই যে এত সময় পরে গ্রেপ্তার করার পরে সম্পত্তি কোরক হলো, ওই ব্যক্তি 2 বছরের মধ্যে, 2 বছর পূর্বে, কোরক আর 2 বছর পূর্বে যদি উনি ফেরত আসে এবং যদি উনি আসে আদালতে বলে, মহামান্য আদালত, আমার নামে কোনো গ্রেপ্তারি পরোয়ানা হয়েছে আমি জানিই নি, আমার নামে হুলিয়া জারি হয়েছে আমার জানা নাই, কোরক হয়েছে জানা নাই, আদালতকে যদি উনি বুঝাতে পারে, আদালত যদি ওনার কথায় সন্তুষ্ট হয়, তাহলে আদালত কি করবে, ওনার স্থাবর এবং অস্থাবর সম্পত্তি যে কোরক করছিল তাকে তারা ফেরত দেবে। কিন্তু এই স্থাবর এবং অস্থাবর সম্পত্তি কোরক করতে যে অর্থ খরচ হয়েছে, সেই অর্থটা কেটে রেখে দেওয়া হবে। সেই অর্থটা কি করবে, কেটে রেখে দেবে এবং বাকি সম্পত্তি তাকে ফেরত দেবে। তাহলে 2 বছর পরে যে উনি আসলো, 2 বছর পর পূর্বেই আসে কি করছে, উনি আদালতকে বুঝাইছে, আমি স্যার অমুক যা কাজ করছে আমি লেখাপড়া জানি না, আমার তো কর্মে ছিলাম, অভাবে ছিলাম, এটা কিন্তু সামথিং বুঝ দেবে যে আমার কাছে এই পরোনা সমন করুক কিছুই যায় নাই, আমি এই সম্পর্কে ধারণা হয় নাই, আমি মাঝে মধ্যে বাড়ি আইছি কিন্তু কেউ তো কিছু কখনো বলে নাই। অতএব আদালত যখন আদালত কিন্তু ই করে, মে প্রিজামশন শ্যাল প্রিজামশন, আদালত অনুমান করতে পারে এবং চূড়ান্ত প্রমাণ সাক্ষ্য আইন, এগুলো আমরা পড়ে আসছে, পড়বেন, আপনাদেরও পড়াবেন আল্লাহ দিলি। তাহলে এই আদালত সবকিছু অনুমান করতে নাই, তখন আদালত যদি সন্তুষ্ট হয় যে আসলে এই তো লোক মনে হয় পায় নাই, পালিপাড়া বলতে হবে, আদালত আমি যদি পরোয়ানা পাবো কেন আত্মসমর্পণ করব না, আমি যদি হুলিয়া জারি হবে কেন আমি আসে আর দেখা করব না, আদালত আমার কোরক করছেন, আমি 2 বছরের পূর্বে উনি চলে আসছে, তখন আদালত সন্তুষ্ট হলে তার সম্পত্তি ফেরত দিয়ে দেবে। তার সম্পত্তি কি করবে, ফেরত দিয়ে দেবে এবং তার সম্পত্তি কোরক করতে যে অর্থের পরিমাণ লাগছিল সেই অর্থ তার কাটিয়ে রেখে বাকিটা ফেরত দেবে।